আগে ছিল হুইচ এভার ইজ লোয়ার, আমরা বলেছি হুইচ এভার ইজ হায়ার। তাতে করে হচ্ছে কি, এখন মনে করেন আপনারা ডিলিমিটেশন এক্সারসাইজের সময় আপনারা ছিলেন, আপনারাই বুঝতে পারছেন যে বাংলাদেশের বাস্তবতায় আমরা ভোটার সংখ্যা ধরে একদম ইয়ারডিস্ট্রিক্ট মেপে ডিলিমিটেশন করা সম্ভব নয়। তাতে দেখা যাচ্ছে কোনো কনস্টিটিউয়েন্সিতে ভোটার সংখ্যা কম, কোনো কনস্টিটিউয়েন্সিতে অনেক বেশি। কোনো কনস্টিটিউয়েন্সির আপনার এই পার থেকে ওপার 100 কিলোমিটার, কোনো কনস্টিটিউয়েন্সি 10 কিলোমিটার। আপনি তাহলে হাউ ডু ইউ মানে ব্যালেন্স ইট আউট, আপনি কিভাবে তাদের মধ্যে একটা সমতা আনবেন? তো সেই ক্ষেত্রে অন্ততপক্ষে ভোটার সংখ্যা ধরে যদি আপনি একটা সুযোগ দেন তাহলে খরচের ব্যাপারটা বোঝায়। আমরা প্রিজাইডিং অফিসারকে দুটো জায়গায় আনসারেবল করেছি। আপনি বলতে পারেন যে সক্ষমতা দেওয়ার সাথে সাথে কিন্তু আনসারেবল করা হয়েছে। হতো কি, প্রিজাইডিং অফিসার বলটা অন্যের কোর্টে পাস করতে পারতো, আমি তো না। জি না, প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। শেষ করি। আর প্রিজাইডিং অফিসার আইনের কাছে জবাবদিহিতা করতে হবে, তারপরে আছে তার সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার, তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। অনলাইনে বাংলাদেশে নির্বাচন হতো শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে করা ছিল, জাতীয় নির্বাচনে ছিল না। এটা আমরা নতুন করে অ্যাড করব বলে ভেবেছিলাম, বাট এখন আমরা অ্যাড করছি না। ভবিষ্যতে হয়তো বা অ্যাড হতে পারে, আমরা দেখি আরেকটু অভিজ্ঞতা। সব কিছু আলোচনা করে আমাদের কাছে মনে হয়েছে এটাই যথাযুক্ত, যেখানে একজন রিটার্নিং অফিসার ফেস টু ফেস অনেক কিছু চেক এবং কাউন্টার চেক করতে পারে। এই তো আপনাকে তো একটা যুক্তি দিলাম যে রিটার্নিং অফিসার ক্যান টক টু দি ক্যান্ডিডেট ফেস টু ফেস, অনেক বেশি করতে পারে। বাছাই প্রক্রিয়া আছে, বাছাই প্রক্রিয়া আবার কথা বলার সুযোগ আছে, সেখানে ক্লারিফিকেশনের সুযোগ আছে। ধরেন আপনাকে একটা কথা বলি, বর্তমানে এই গত 15 বছরের বাস্তবতায় অনেক ব্যক্তি জানেই না তার নামে কয়টা কেস আছে। এখন ধরেন সে সকল কেস উল্লেখ করে নাই, কেউ একজন তার নামে অভিযোগ দাখিল করলো যে উনি আরও 5টা কেস আছে, এটাই করেনি, উনি কিন্তু কনভিক্ট না। এখন তাকে যদি ডেকে রিটার্নিং অফিসার বলে যে আপনার নামে এই, বলে আমি তাহলে চেক করে দেখি, তাকে কিন্তু একটা সুযোগের আছে। পাশাপাশি যে প্রভিশনটা আমরা বললাম যে পলাতক বা কর্তৃক আপনার আদালত কর্তৃক যাকে ফেরারি ডিক্লেয়ার করা হয়েছে, তাদের বেলায় কি করব? সো অনেক কিছু বিবেচনায় নিয়ে আপাতত আমরা এটা রাখি নাই। না, ফলাফল ঘোষণা হয়ে গেলে তার বাতিলের প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, সেই পর্যন্ত ধরেন কখন হয় পরিস্থিতিটা যে কতগুলো আসনের ধরেন ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে, তাহলে বিধান কি আছে? বিধান আছে যে এই আসনগুলো ছাড়াও বাকি যে আসন আছে তার মাধ্যমে যদি একটা ফলাফল নির্ধারিত হয়ে যায় তাহলে এটার আর রি-ইলেকশনের দরকার নেই ইত্যাদি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে তো এমনও প্রতীয়মান হতে পারে আমাদের ইমিডিয়েট পাস্ট অভিজ্ঞতায় যে না, এখানে আরও বেশি হয়েছে, যেটা দেখার অবকাশ আছে, এবং আমাদের কিন্তু এনকোয়ারি কমিটিও আছে। সো সার্বিক সকল সোর্স থেকে তথ্য পাওয়ার পরে যদি নির্বাচন কমিশন থ্রু রিটার্নিং অফিসার যদি মনে করে যে না, এটা কনস্টিটিউয়েন্সির ইলেকশনটা পুরোটাই বাতিল করা দরকার, তাহলে বাতিল করবে। আপনি যে ইলেকশনের কথা বলছেন সেই ইলেকশনে সম্ভবত ভোটারও ছিল না, যে ভোটার লাইন আমরা দেখেছি সেই ভোটার লাইনটাও সঠিক ছিল না। সেই ইলেকশনে সম্ভবত ভোট কেন্দ্রের ভিতরে এজেন্টও ছিল না। অনুরূপভাবে যথাযথ সাংবাদিকদের উপস্থিতি ছিল না, অবজারভারদের উপস্থিতি ছিল না। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। আমাদের উদ্দেশ্য সবার হতে হবে যে আমরা নির্বাচন কক্ষে, ভোট কক্ষের ভিতরে যেন সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে। আমাদের কিন্তু শুধু চোর ধরা নয়, কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে দেয়া। গেজেট পাবলিশ করে কে? নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন যে নির্বাচনকে সুষ্ঠু মনেই করে না, সেটার কি গেজেট পাবলিশ করতে পারে? সো আমাদের গেজেট পাবলিকেশন ইটসেলফ ইজ এ সার্টিফিকেশন যে নির্বাচন কমিশন এটাকে দায়িত্ব নিয়েছে এই ইলেকশনের।